নিস্তব্ধ এলাকা, চারপাশে পাখিরা কিচিমিচির ডেকে যাচ্ছে। তপ্ত বাতাসে গাছের ডালপালাগুলো এদিক ওদিক দুলছে। সূর্যের তাপ এখনো যায়নি। ভ্যাপসা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে রেশমি। তার ইচ্ছা করছে রান্না বান্না সব রেখে উড়াল দিয়ে চলে যেতে। পরক্ষণে চিন্তা বাদ দিয়ে দিল, দেখা যাবে মামি চিল হয়ে উড়ে গিয়ে তাকে ধরে এনে রান্নায় বসিয়ে দেবে। এত গরমে আগুনের পাশে কারই বসতে মন চাইবে? রেশমির অবস্থা অন্যান্য দিনের মতো স্বাভাবিক হলে বোধহয় এত বেগ পেতে হতো না। সমস্যা হলো সে তলপেটের ব্যথায় ভুগছে। ব্যথায় প্রায় জান বেরিয়ে যাচ্ছে তার। কাউকে কিছু বলতেও পারছে না লজ্জায়। বলেই বা কি হবে? তাকে তো রাখতে হবেই। আজ প্রথম তার স্বামী এ বাড়িতে এসেছে, কিভাবে সে উপোস রাখবে? বিকাল হওয়ার আগেই তারা এসে পৌঁছায়। রেশমিদের ঘর বেশ বড় নয়, দোচালা টিনের ঘর, আর পাশে একটা ছোটখাটো রান্নাঘর। বাড়ি থেকে একটু দূরেই টয়লেট। রুম দুটোর একটি ছোট, আরেকটা অন্যটির তুলনায় সামান্য বড়। এক রুমে রেশমির মামা আর মামি থাকেন। অন্য রুমে রেশমি আর তার মা এবং মামাতো বোন রুহানি থাকে। মূলত রুমটা রুহানি, কিন্তু রেশমিরা আশায় তাদের এখানে থাকতে দেওয়া হয়েছে। আসবাবপত্র বলতে একটা খাট, একটা ছোটখাটো টেবিল আর একটা ভাঙা শোকেস। অন্য রুমেই বাকি সব টুকটাক জিনিস রয়েছে। কয়েকদিন আগেই রেশমির মা শরীরে কঠিন অসুখ বাঁধিয়ে বিছানায় পড়ে আছেন। তিনি বেশ নড়াচড়া করতে পারেন না। রেশমি থাকতে সেই তার মায়ের সমস্ত কাজ করত। মা বিছানা থেকে নড়তে না পারার সুবাদে সেই মায়ের গা মুছিয়ে দিত, এমনকি তাকে ধরে নিয়ে বাথরুমেও পৌঁছে দিত। রেশমি সেই মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। তার কান্না দেখে সৌহার্দ্য ঘাবড়ে গিয়েছিল। রেশমির মা সেদিকে লক্ষ্য করে তাকে কাছে ডাকলেন। সৌহার্দ্য শাশুড়িকে সালাম জানাতেই তিনি তার মাথায় হাত বুলিয়ে দোয়া করে দেন। তার হাত ধরে বলেন, কিছু মনে করো না বাবা, কোনোদিন আমাকে ছাড়া থাকেনি তো, তাই তোমাদের কষ্ট দেয়নি তো। মেয়েটা বড্ড অবুঝ, ওর ভুল হলে একটু বুঝিয়ে সুঝিয়ে দিও। বাচ্চা মেয়ে আমার, তাই এখনো বোঝ হয়নি, একটু খেয়াল রেখো। সৌহার্দ্য বিষম খায়, এ মেয়ে নাকি বাচ্চা। রেশমি তাকে বসতে দিয়ে বের হয়ে যায়। রুহানি এসে নিজেই সৌহার্দ্যের সাথে পরিচিত হয়। সৌহার্দ্যকে রেশমির মামাতো বোন ওদের এলাকা ঘোরাতে নিয়ে যায়। রেশমি কিছু বলেনি, তবে তারও ইচ্ছা করছিল ঘুরতে যেতে। তার মুখ ফুটে বলল না। মামি এসে তাকে রান্না করার তাগিদ দিয়ে চলে যান। ঘরে ভালো কোনো সবজি নেই। রেশমি তো নানা চিন্তায় পড়ে গিয়েছিল। সৌহার্দ্যকে কি এই আলু আর অর্ধেকগুলো পচা আর এই বাসি করলা দিয়ে কি খাবার দিবে সে? মানুষটা প্রথমবার তাদের ঘরের খাবার খাবে, সে এসব কিভাবে দেবে? ঝটপট বাড়ির পেছনে তাদের ছোট ফসলের খেতে গিয়ে তাজা কিছু সবজি নিয়ে আসে। দুই হাতে কাটাকাটি করেই রান্না চড়ায়। এর মধ্যে তার গ্রামের সখীদের সাথেও দেখা সাক্ষাৎ চুকিয়ে নেয়। দিনে দুবার রান্না করে সে ক্লান্ত, শরীরটা বোধহয় চলছে না। কোনো রকম গায়ে পানি ঢেলে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দেয়। শরীর আর চলছে না। এই মুহূর্তে বিশ্রাম না নিলে বোধহয় সে আর বাঁচবে না। পেটের ব্যথাটা আবারও বেড়ে গেল। চোখ দুটো একত্রিত হয়েছে সবে। এর মধ্যে তার মামির হইচই শোনা যায়। রেশমি চোখ চোখ খুলে দেখে সাজ নেমে এসেছে। চোখ দুটো কচলে বিড়বিড় করে বলে ওঠে, মাত্রই তো ঘুমালাম, এত দেরি কবে হলো? মুখে পানির ছিটকা দিয়ে বের হতেই দেখে সৌহার্দ্য দু হাতে বাজার নিয়ে এসেছে। মামির মুখে বিশ্বজয়ের হাসি। তিনি ব্যাগ দুটো নিতে নিতে বলছেন, কি দরকার এসব নিয়ে আসার? কোনো দরকার ছিল না, শুধু শুধু কেন নিয়ে আসতে গেলেন? সৌহার্দ্য বলে, শুধু শুধু বলছেন কেন? আসার সময় তো কিছু নিয়ে আসতে পারেনি, তাই এখন নিয়ে আসলাম। তো বউ বাবা, কি দরকার ছিল? আরে ঘরে নিয়ে রাখেন, আমার দায়িত্ব, তাই এনেছি। আর শুনুন, কালো পলিথিনে আম্মার জন্য কিছু ফল এনেছিলাম, ওগুলো ওনাকে খেতে দিয়েন, বেশ অসুস্থ উনি, এগুলো খেলে উপকার হবে। রুচি ফট করে ব্যাগ দুটো নিয়ে ঘরের দিকে চলে যেতে লাগলো। যেতে যেতে বললেন, এ আর বলা লাগবে, এসব তো আপাকেই খাওয়াবো। রেশমি জানে মামি এসব তার মাকে দেখাবেও না। তিনি নিয়ে তার সিন্ধুকে তালা মেরে রাখবেন। আপনাকে এসব নিয়ে কে আসতে বলেছে? রেশমির ফোলা ফোলা চোখ, এলোমেলো চুল, ঘুঘুম ঘুঘুম মুখ সৌহার্দ্যের চোখে পড়তেই থমকে যায় সে। সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে পাশ কেটে
ঘরে ঢুকে যায় সে। রেশমি হতভম্ব হয়ে তার যাওয়ার দিকে তাকায়। তা দেখে রুহানি হেসে দেয়। রেশমির গা জ্বলে উঠল। সে যদি পারত এক্ষুনি চিবিয়ে খেয়ে ফেলতো শয়তানটাকে। ঘরে প্রায় প্রয়োজনীয় সব জিনিসই এনেছে সৌহার্দ্য। তাজা গরুর মাংসের লোভ সামলাতে না পেরে রুজি এই সন্ধ্যায় আবারও রান্না বসায়। কতদিন খায় না, আহা আজ তৃপ্তি করে খাবে। অভাবে স্বভাব নষ্ট, রুবিরও হয়েছে তাই। রান্না শেষ না হতেই পাতিলের ওপর থেকে খেতে বসে যায়। গরম গরম এক প্লেট ভাত নিয়ে এসে রান্নাঘরেই সাবার করে ফেলে সে। মাংসের ঘ্রাণ চারদিকে মোমো করছে। রুজির জামাই মাত্র এসে বাড়িতে ঢুকে। কাদা মাটিতে ভরে আছে সে। আজ বেশিক্ষণ কাজ করতে পারেনি। দুপুরের কাজে গিয়েছে। কয়েক ঘন্টা কাজ করে হাতে গোনা কয়েকটা টাকা পেয়েছে। মুখটা বেশ ভার করে রেখেছেন তিনি। রেশমি এগিয়ে এসে মামাকে কল চেপে বালতি ভরে দেয়। পেটের ব্যথাটা আরও বেড়ে গেল। রেশমি চুপচাপ ঘরে যেয়ে বিছানায় শুয়ে পড়ল। সৌহার্দ্য আর রুহানি একসাথে বসে গল্প করছে। আজ সারাদিন তারা একসাথে থেকেছে। নানান জায়গা ঘুরে গল্প গুজব করেছে। রুহানি কথা কম, সৌহার্দ্যর গায়ের ওপর পড়ছে বেশি। কথার মাঝে রুহানি কেসে উঠল। সৌহার্দ্যের সাথে সাথে বলে ওঠে, রুহা কি হয়েছে, পানি খাবে? না না ঠিক আছি, তুমি বরং বসো। ওদের আলাপ শুনে রেশমির গা জ্বলে উঠল। রেগে দুম করে বসে গেল। সৌহার্দ্যের দিকে রাগে চোখে তাকায়। মন মেজাজ এমনিতেই ভালো ছিল না, এবার আরও খারাপ হয়ে গেল। রেশমি উঠে গিয়ে ওদের মাঝখানে বসলো। পেটের ব্যথায় নড়তে পারছে না, তবুও সে ওখানে ওদের মাঝে বসলো। সৌহার্দ্যের দিকে এক পলক রাগী দৃষ্টিতে তাকিয়ে রুহানিকে বলে, আপু উনি আপনার বড়, আমার বয়সী নয় যে তুমি বলবেন। আপনি করে বলবেন। আমি তো আপনি করেই বলেছিলাম, উনিই বললেন তুমি বলতে। ওনার নাকি আনিজি লাগছে। রেশমি সৌহার্দ্যকে চোখ রাঙায়, তারপর বলে, আপু উনি হয়তো জানেন না তুমি আমার বয়সী। আসলে তোমাকে দেখতে অনেক বয়স্ক লাগে তো, তাই বলেছেন হয়তো, তাই না? সৌহার্দ্য হতভম্ব হয়ে রেশমির দিকে তাকায়। সে এমন কবে বলল? রেশমির চোখ রাঙাতেই অগত্যা মাথা হেলিয়ে সায় দেয়। রুহানির চোখে জল চলে আসে। সে কাঁদো কাঁদো চেহারা নিয়ে উঠে চলে যায়। রেশমি বিশ্বজয়ের হাসি দেয়। এটা কি হলো? রুহা তাই না? রেশমি দাঁত চেপে কথাটা বলে উঠে চলে যায়। সৌহার্দ্য হতভম্ব হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি হলো সব ওর মাথার ওপর দিয়ে গেল। রাতের খাবার বেশ জমজমাট হয়েছে। তাজা তাজা সবজি আর মাংস পরম তৃপ্তিতে খেয়েছে সবাই। ঘরে বড় টেবিল না থাকায় মাটিতে পাটি বিছিয়ে খাবার দেওয়া হয়েছে সবাইকে। সৌহার্দ্যকে নিচে বসতে বলার সময় প্রত্যেকে ভীষণ লজ্জা পেয়েছে। নতুন জামাইকে কিভাবে নিচে খেতে বলা যায়? সৌহার্দ্য অবশ্য বিষয়টাকে সাধারণভাবে নিয়েছে। সবার খাওয়া হলেও রেশমির খাওয়া হলো না। সৌহার্দ্যের রুহানির সাথে অতিরিক্ত মেলামেশা তার পছন্দ হয়নি। ভাত না খেতে পারলেও দুজনের মাঝখানে যেয়ে ঠিকই বসেছে সে। রুহানি তাকে বেশ কয়েকবার বলছে না খেলে যেয়ে শুয়ে থাকতে, কিন্তু রেশমি নড়ল না, সে ঠায় বসে রইল। খাবার টেবিলেই রেশমির মা তাকে বলে ওঠে, হ্যাঁ রে রেশমি, তো শ্বশুরবাড়িতে কে কে থাকেন? ওনাকে জিজ্ঞেস করুন। সৌহার্দ্য রেশমির ফুলে থাকার কারণ ধরতে পারল না। সে বিনয়ের সাথে জবাব দেয়, জি, আমি, আমার বোন, আমার দাদি, আমার চাচা চাচি আর 3 চাচাতো ভাই বোন। বড় চাচাতো ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হয়েছে। মেজো চাচাতো বোন এবার স্কুল পাশ করবে। আর একটা ছোট চাচাতো ভাই আছে। আমার বাবা মা নেই। চাচা চাচি আমাদের মা বাবা। রাতে ঘুমানোর সময় হয়েছে। আরেক সমস্যা, ঘরে মাত্র 2টো রুম। সবাই যার যার নিয়ম মাফিক জায়গাতেই ঘুমায়। কিন্তু এখন সৌহার্দ্যতে আর নিচে দেওয়া যায় না, তাই রোজই তাদের রুম সৌহার্দ্য আর রেশমির জন্য ছেড়ে দেয়। সে আর তার স্বামী রোহানোর রুমে নিচে মাটিতে পাটি বিছিয়ে ঘুমাবে। সৌহার্দ্য অবশ্য প্রস্তাবটা শুনে তৎক্ষণাৎ না করে দেয়। সে বলে যে সে নিচে শুবে, কিন্তু রুজি তা মানতে নারাজ। জোর করে সে সৌহার্দ্যকে তার রুমে দিয়ে আসে। রেশমি ভারী অবাক হয়ে মামির কাণ্ডে। তার মামি তো এ ধরনের মানুষ নয়। মেহমানকে দরকার পড়লে বাহিরে রাখবে, তবুও সে বিছানা ছাড়বে না। রেশমি অনেক খুঁজে কারণ বের করতে পারল না। মামি হঠাৎ সৌহার্দ্যের সাথে এত ভালো আচরণ কেন করছে? কোথাও নিশ্চয়ই স্বার্থ আছে। কারণ মানুষ স্বার্থ ছাড়া কিছুই করে না। কথাটা কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তবতা।
গা ফুলিয়ে রুমে যায় রেশমি। সে কিছুতেই আসতে চায়নি। মায়ের পাশে ঘুমাবে সে। কাল মায়ের সাথে ঘুমাতে পারেনি। তার কত কষ্ট হয়েছিল। সে মায়ের সাথে ঘুমাবে, রাতভর জেগে সারাদিনের সব গল্প বলবে। ও বাড়িতে কি কি হয়েছে, কি কি দেখেছে সব বলবে। কিন্তু মা তো তাকে কঠিন আদেশের সুরে সৌহার্দ্যর কাছে পাঠিয়ে দিয়েছে। সাথে এটাও বলে দিয়েছে যে সে যেন কোনোদিন কোথাও স্বামী ছাড়া না ঘুমায়। রেশমি হু হা না করে রাগে ফুলতে ফুলতে চলে আসে। সৌহার্দ্যের উপর সে রেগে আছে, ভীষণ রেগে আছে। সে কেন রুহানির সাথে এমন আলাপ করবে? এ তো অন্যায়, ঘোর অন্যায়। এর জন্য যদি সৌহার্দ্যকে পুলিশ সারা বছর জেলে রাখে, তাহলেও শাস্তি সম্পূর্ণ হবে না। সৌহার্দ্য আগেই বিছানার এক পাশে শুয়েছিল। রেশমিকে দেখে সে একটু নড়ে চড়ে ঘুমালো। রেশমি রাগ দেখিয়ে বালিশটা নিয়ে নিচে শুয়ে পড়ল। এই লোকের সাথে কি সে কিছুতেই ঘুমাবে না, না হলে তার মনের রাগের রাজা কষ্ট পাবে। সে চায় রেশমি যাতে সৌহার্দ্য থেকে দূরে থাকে। তাই রেশমিও দূরে থাকতে চাইল। রেশমির কাণ্ডে কোনো পরিবর্তন দেখা দিল না সৌহার্দ্যের মাঝে। সে বরং আরও একটু হাত পা ছড়িয়ে বিছানার জায়গা জুড়ে নিল। সৌহার্দ্যের কাণ্ড দেখে রেশমি আরও রেগে যায়। দুপদাপ বালিশ নিয়ে বিছানায় এনে শুয়ে পড়ে। সৌহার্দ্য কি ভেবেছে সে কি বোকা? সে না বিছানা না ঘুমালে যে সৌহার্দ্য খুশি হবে, এটা কি সে বুঝে নাই? মনের ভেতর ভারী অভিমান নিয়ে কাত হয়ে চোখ বুজে রেশমি। কিছুক্ষণ বাদে ফিস ফিস কানে আসে। কেউ গভীর নিঃশ্বাস ফেলে তার কানের কাছে বলছে, আমি জানতাম না ওর নাম রুহানি। ও বলেছে রুহা। আর তুমি টাও ও নিজে জোর করে ডেকেছে। আমি দুবার বারণ করেছি, ও শোনেনি। রেশমির ইচ্ছা করলো চোখ মেলে দেখবে, কিন্তু পারল না, কারণ ততক্ষণে তার চোখে গভীর ঘুম নেমে এসেছিল। সৌহার্দ্য চাঁদের স্নিগ্ধ আলোয় রেশমির ঘুমন্ত মুখ দেখল। হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিল। সে জানে রেশমির মনের অভিমান তার প্রতি টানকে বুঝিয়ে দিচ্ছে। সে চাইলে তখনই বলতে পারত, কিন্তু বলেনি। দেখতে চাইল রেশমি কি করে। তার ধারণা ছিল রেশমি নিশ্চয়ই অন্য মেয়েদের মতো আড়ালে গিয়ে কাঁদবে, কিন্তু মুখে কোনো টু শব্দ করবে না। কিন্তু কিছুক্ষণ বাদেই রেশমি তার ধারণা ভুল প্রমাণ করে দেয়। সৌহার্দ্য হাসে। রেশমির হঠাৎ বড় বড় কথা, হঠাৎ বাচ্চামো তার খুব ভালো লাগছে। বহুদিন বাদে এ বাচ্চা মেয়েটা তার আবেগগুলোকে এলোমেলো করে দিচ্ছে। সে সে কি এইটুকুনি মেয়ের উপর দুর্বল হয়ে পড়েছে? ভোরের নতুন আলোর সাথে শুরু হয়ে রেশমির নবজীবনের আরো নতুন সূচনা। পলকে পলকে সময়গুলো চলে যাচ্ছে। একটা সময় এমন আসবে যখন এই ফেলা সময়গুলোর কথা খুব মনে পড়বে, খুব ইচ্ছা করবে এই দিনগুলোতে ফিরে আসতে, খুব করে চাইবে এই দিনে আবার উপস্থিত হয়ে নতুন করে শুরু করতে। দুপুরের বেশ খানেক আগেই রওনা দেয় সৌহার্দ্য আর রেশমি। অবশ্য তাদের সাথে রুহানিও আসতে চেয়েছিল, কিন্তু রেশমি সাথে সাথে না করে দেয়। সৌহার্দ্য পড়েছিল মানকা চিপায়। সে না 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 সে না করতে পারছিল, আর না সে হ্যাঁ বলতে পারছিল। রেশমি বেশ খানেক কাহিনী বানিয়ে রুহানিকে রেখে আসতে সক্ষম হয়েছে। আসার সময় সৌহার্দ্য তাদের হাতে কিছু টাকা দিয়ে এসেছিল খরচ করার জন্য। রেশমির মামি কি দরকার বলে টাকাগুলো ছো মেরে নিয়ে নেয়। রেশমির মামির কাণ্ডে মনে মনে বিরক্ত হয়। নিবেই যখন, তাহলে তাহলে এত কাহিনী কি দরকার? বাড়ি আসার পথেই নানান ধরনের কথা বলছিল রেশমি। সৌহার্দ্য গম্ভীর মুখে ছিল, সে কোনো জবাব দেয়নি। রেশমি নিজের মতো বক বক করছিল। বাড়ির খুব কাছে আসতেই রেশমি প্রায় লাফিয়ে রাস্তার পাশের জমিতে নামছিল। সৌহার্দ্য রেগে যায়। আশেপাশে কত মানুষ, তারা কিভাবে যে রেশমিকে দেখছে সেটা কি তার চোখে পড়ছে না? রাগ সামলাতে না পেরে কঠিন ধমক দেয় রেশমিকে। গর্জনের মতো তার নাম ধরে ডেকে ওঠে, রেশমি। হঠাৎ এত জোরে ধমক শুনে কেঁপে ওঠে রেশমি। যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে যায়। সৌহার্দ্য তার হাত চেপে রাস্তায় নিয়ে আসে। রেশমির হার্টবিট জোরে জোরে আওয়াজ করতে লাগলো। সে ভয় পাচ্ছে, খুব ভয় পাচ্ছে। শক্ত করে সৌহার্দ্যের হাত চেপে হাঁটতে লাগলো। সৌহার্দ্য তার দিকে তাকাচ্ছেও না, সে খুব রেগে আছে। রেশমি পুরো পথে আর কোনো কথা বলল না। সে সৌহার্দ্যের ওপর ভীষণ অভিমান করলো, ভীষণ। তার মন খারাপের সাথে আকাশও তাল মিলিয়ে ঝকঝক নীল আকাশ মুহূর্তে ঘন কালো আঁধার করে ফেলল। বাড়িতে আসতেই আরেক নতুন চমক ঘটে গেল।
ঘরে এসে পৌঁছাতেই দেখে সুমি মাটিতে পড়ে আছে। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। দৃশ্যটি সৌহার্দের বুকে গিয়ে লাগলো। তার শরীর চলছে না। কোনো রকম নিজেকে সামলে সুমির কাছে গিয়ে পৌঁছালো সে। সুমিকে ডাকতে ডাকতে চোখে জল চলে আসলো সৌহার্দের। একমাত্র বোন তার। মা বাবা চলে যাওয়ার পর কোলে পিঠে মানুষ করেছে তাকে। বোনের মুখের দিকে তাকে হাজারবার মরতে গিয়েও মরতে পারেনি। একমাত্র বোন, তার কিছু হলে সৌহার্দ্য বাঁচবে না, কিছুতেই না। সব হারিয়ে বোনই রয়েছে তার জীবনে। এই বোন ছাড়া তার মূল্যবান কোনো কিছুই তার জীবনে নেই। কোনোদিন বাঁচবে পারবে না সে। সুমি বনে চিৎকার দিয়ে ডেকে ওঠে সৌহার্দ্য। তার চিৎকার শুনে সঙ্গে সঙ্গে নিচে নেমে আসে লীনা, জমিলা, সূচনা। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। কোনো রকম টলমলো পায়ে সুমিকে নিয়ে হাসপাতালে পৌঁছায় সৌহার্দ্য। সৌহার্দের কষ্ট দেখে রেশমির চোখ ছলছল করে ওঠে। কিন্তু এমন কেন হলো? সৌহার্দের কষ্ট কেন রেশমি সহ্য করতে পারছে না? তার কেন খারাপ লাগছে? এসব ভেবেই অস্থির হয়ে পড়ল রেশমি। যথাসময়ে হাসপাতালে নিয়ে আসা হয় সুমিকে। সবার অবস্থা বেশ ভয়াবহ। সুমির জন্য সবাই অধিক মাত্রায় চিন্তা করছে। একজনের চেহারার কি বিচ্ছিরি হাল হয়েছে। কারো মুখের অবস্থা তাকানোর মতো নয়। রেশমির মনের অবস্থাও সবার মতো বেগতিক। তবুও সে নিপুণ দক্ষতার সাথে সবাইকে সান্ত্বনা দিয়ে সামলে যাচ্ছে। সৌহার্দ্যকে এতটা ভেঙে যেতে দেখে তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তার খুব খারাপ লাগছে। বেশ খানিক সময় ডাক্তারবাবু বেরিয়ে এসে প্রথম যে কথাটা বলে তা হলো, রোগীর স্বামীকে? প্রশ্নটা সবাইকে নীরব করে দিল, কেননা সজীব তো এখানে নেই। আশ্চর্য বিষয় হলো, কেউ সে কথাটাও বলছে না। বোধহয় মুখে তালা আটকিয়ে দেওয়া হয়েছে। একই প্রশ্ন আবার বলেন ডাক্তার। তার দ্বিতীয় উচ্চারণে যেন সবার সম্মতি ফিরে আসে। সৌহার্দ্য প্রশ্ন করে ওঠে, কেন ডাক্তার, কি হয়েছে? আমার বোন ঠিক আছে তো? তার কিছু হয়নি তো? রেশমি বাদে বাকিরাও প্রশ্ন করে, একই প্রশ্ন করে। ডাক্তার হয়তো তাদের অস্থিরতা টের পেয়েছেন, তাই তো তিনি হেসে বলে ওঠেন, তিনি বাবা হবেন, সেজন্যই প্রথমে ওনার খোঁজ করলাম। ডাক্তারের সহজ সরল জবাব সকলকে চূড়ান্ত বিস্মিত করে দিল মুহূর্তে। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কথাটির অর্থ বুঝতে সক্ষম হলো সবাই। বেশ সময় পর ডাক্তারকে দাদি প্রশ্ন করে, সুমির কি অবস্থা? রোগী আপাতত ঠিক আছেন। অতিরিক্ত চিন্তার ফলে জ্ঞান হারিয়েছিলেন তিনি। কিছুদিন বিশ্রাম নিলেই দ্রুতই ওনার দুর্বলতা কেটে যাবে। কিছুদিন পর যখন 3 মাস হবে, তখন কিন্তু প্রায়ই এই ধরনের সমস্যা দেখা দেবে। তাই বিশ্রামের পাশাপাশি ওনার দুর্বলতা কাটানোর জন্য বেশি বেশি ভিটামিন জাতীয় খাবার খাওয়াতে হবে। আর বিশেষ করে চেষ্টা করবেন উনি যেন সবসময় চিন্তামুক্ত থাকে। 3 মাস হবে মানে? জি, উনি এখন 2.5 মাসের প্রেগনেন্ট। কি বলেন ডাক্তার? জি, রোগী হয়তো তার উপসর্গগুলো আপনাদের জানায়নি, কিংবা তিনিই বুঝে উঠতে পারেননি। বিছানায় বসে আছে সুমি। আজ তার কাছে অন্যরকম লাগছে। মেয়েরা যখন প্রথমবারের জন্য মা হওয়ার সুসংবাদ শুনে, তখন তার অনুভূতিটা হয় আকাশচুম্বী। হবে নাই বা কেন? মা হওয়ার অনুভূতিটা যেই এমন স্নিগ্ধ। সেই সময় খুশির অঢেল বন্যা বইতে থাকে মনে। পবিত্র সেই অনুভূতিটা খুব সহজেই ছড়িয়ে পড়ে শরীর জুড়ে। এই এমন অমূল্য সুখ যা পৃথিবীর অন্য কেউ কোথাও টর্চ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। বিশ্বাস হচ্ছে না? তাহলে এক বন্ধা নারীর কাহিনী না হয় শুনে নিয়েন। তার মা না হওয়ার আক্ষেপ, বাচ্চা না দিতে পারার অক্ষমতা কতটা কষ্ট আর যন্ত্রণা দেয় তাকে। বাড়ির লোকের দিকে লজ্জায় সে তাকাতেও পারছে না। দাদির কথা দেখা পেলে সাথে সাথে মাথা লুকোনোর জায়গা খুঁজে বেড়ায়। এই দাদিমার লাজ লজ্জা কিছুই নেই। তিনি দিব্যি সুমিকে সেই বলে লজ্জা দিয়ে যাচ্ছেন। সজীবকে জানানোর কথা হতেই দাদি সাফ না করে জানিয়ে দেন যে কেউ যেন কিছু না বলে, সুমি যেন নিজে জানায়। ঘরের প্রত্যেকটা ব্যক্তির মুখে বাচ্চার সংবাদ শোনার পর হাসি ফুটলেও ফোটেনি লিনার মুখে। তার মুখের বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। সে কারোর সাথে কথা বলছে না। পাশের বাড়ির উনি এসে দেখা সাক্ষাৎ করে যাচ্ছে। লীনা সেসব মুখ তুলেও দেখছে না। বেশ রাত করেই রুমে আসে সজীব। বাড়িতে আজও যথাসময়ে এসেছিল, কিন্তু রুমে যাওয়া হয়নি, কারণ আজ তাকে মায়ের রুমে যেতে হয়েছিল। সেই থেকে মুখের অবস্থা বেশ বেগতিক। তাকে দেখলে মনে হবে বোধহয় কেউ জোর করে তাকে তিতার রস খাইয়ে দিয়েছে। 8-10টা স্বাভাবিকভাবেই বাচ্চার সংবাদ দিতে পারেনি শুনে।
তার আগে সজীব কিভাবে যেন জেনে গিয়েছে, যা তার অজানা। আমি বাবা হব নাকি তুমি মা হবে? সজীবের এমন প্রশ্নে বিচলিত হয়ে যায় সুমি। সে ধরতে পারছে না কথা দুটোর ভিন্নতা। তার মাথা কেমন ভো ভো করছে। শূন্য দৃষ্টিতে ফেল ফেল করে চেয়ে রইল। কি হলো, বলছো না কেন? জি, আমরা বাবা মা হব। কার বাচ্চা গর্ভে নিয়ে আমার নামে চাপিয়ে দিতে চাও? কার পাপের ফসল বুনতে চাও? এসব কি বলছেন আপনি? সজীব জবাব দেয় না। তার মেজাজ বিচ্ছিরিভাবে বিগড়ে যাচ্ছে। লাথি দিয়ে টুলটা ফেলে দিল। দুই হাত মাথার ঝাঁকড়া ভর্তি চুলে দিয়ে ঘামতে ঘামছে খামছে ধরলো। অনেকক্ষণ এদিক ওদিক হেঁটে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। সুমি চুপ করে আছে। কিছু বললে হয়তো লোকটা খেপে তার উপর ঝাঁপিয়ে পড়বে, তাই তর্ক করলো না। নিঃশব্দে চোখের জল ফেলে বিছানায় সেও এসে জায়গা করে নিল। সরে ঘুমা, গায়ে লাগবি না, নাহলে খবর করে দেব। সুমি বেশ দূরত্ব রেখেই শুয়েছিল। এই কথা শুনে সে আরো ছিটকে সরে পড়ল। লোকটা এমন কেন? তার ভেতর ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠেছে। ভেবেছিল মানুষটা বুকে শুয়ে সারা রাত তার গল্প করবে। মানুষটাও বুঝি পরম আদরে তার মাথার চুলে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে। সে প্রায় নিজেকে বলে, জেগে জেগে স্বপ্ন দেখবি না সুমি, এসব তোর জন্য হারাম। তবুও দেখো, একটু সুখের আভাস পেলেই সে একই ভুল করে বসে। সে বোকা বড্ড, তাই তো বারংবার একই ভুল করে বসে। স্বপ্ন ভাঙা সংসার তার, এ তো জোড়া লাগবার নয়। কেন স্বপ্ন দেখছে সে? কাঁদতে কাঁদতে মনে মনে প্রতিজ্ঞা করলো, সে আর স্বপ্ন দেখবে না কোনোদিন, কোনোদিন না। বিছানায় গালে হাত দিয়ে বসে আছে রেশমি। দৃষ্টি তার হাস্যোজ্জ্বল সৌহার্দ্যের দিকে। লোকটা বোনের বাচ্চার সংবাদ শোনার পর থেকেই বাচ্চার মতো ব্যবহার করছে। খুঁজে খুঁজে তাদের ছোটবেলার এবং বাবা মায়ের দেওয়া জিনিসপত্র বের করছে, আর একটার পর একটা দেখিয়ে রেশমিকে নানান কথা বলে যাচ্ছে। বোনের প্রতি কতটা টান আর মমতা রেশমি বুঝতে বেগ পেতে হলো না। তারও যদি একটা ভাই থাকতো, সে বোধহয় এমন করতো। বাচ্চা বউ বাচ্চামি করলে মানা যায়, কিন্তু বুড়ো দামড়া বেটা বাচ্চামি করলে মানা যায় কি? রেশমি এসব মানতে পারছে না। তার মন হঠাৎ করে ভেবে ওঠে, যখন এই বুড়ো দামড়া বাবা হবে তখন জানি কি করবে। কথাটা ভাবতেই লজ্জায় লাল হয়ে আসলো তার মুখ। ছি, সে এসব কি ভাবছে? আবার ভাবলো, আচ্ছা লোকটাকে একবার বলেই দেখি সে কি করে সে। মনের কৌতূহল মেটাতে সৌহার্দ্যকে একদম গা ঘেঁষে দাঁড়ায় রেশমি। খুব অস্বাভাবিক ভঙ্গিমায় ভাব ধরল। সৌহার্দ্য অবাক হয়ে তার দিকে তাকায়। এ মেয়ে হঠাৎ এমন করছে কেন? সৌহার্দ্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনাকে কিছু বলার ছিল। কি? আপনি? আমি কি? আপনি বাবা হবে। কথাটা বলেই সৌহার্দ্যের কানের থেকে মুখ সরিয়ে চোখ বন্ধ করে ফেলল। সৌহার্দ্যের প্রতিক্রিয়া দেখার জন্য একটা চোখ অল্প খুলে তার দিকে তাকায়। সৌহার্দ্যের মুখের অবস্থা দেখে রেশমি না হেসে পারল না। বিশাল বড় হাঁ করে তাকিয়ে আছেন তিনি। মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে আশ্চর্য বিষয়। তবদা লেগে যায় সৌহার্দ্য। বিয়ের একটা সপ্তাহ না হতেই সে বাবা হবে, এসব কোনো কথা? নিজেকে সামলে রেশমির দিকে তাকাতেই দেখলো সে নাই। ফুরুত করে বিছানায় কম্বলের ভেতর ঢুকে পড়েছে। সৌহার্দ্য নিঃশব্দে হেসে ওঠে। দরজায় ঠক ঠক আওয়াজ হতেই রেশমি ফট করে উঠে আসলো। সৌহার্দ্যর আগে ঝড়ের গতিতে এসে দরজা খুলল। এবার যদি দরজার ও পাশে বুড়ি হয় তাহলে কয়েকটা কথা শুনিয়ে দেবে সে। পরপর দুবার এসে সৌহার্দ্যকে এটা সেটা বলে নিয়ে গেছে তিনি। এ নিয়ে 3বার হবে। দরজা খুলতেই জমিলাকে দেখে রেশমি একদম বলে, এতবার দরজায় কড়া নাড়েন কেন? নতুন নতুন বিয়ে হয়েছে আমাদের, বুঝেন না এখন ব্যস্ত থাকবো? এভাবে বারবার এসে ব্যাঘাত ঘটান কেন? রেশমি নির্লজ্জের মতো জবাবে রোবটের মতো হয়ে যায় সৌহার্দ্য। লজ্জায় মাটিতে মিশে যেতে পারলে সে শান্তি পেত। ছি, দাদি কি এই মেয়ে মুখের উপর কিভাবে এসব বলছে? রেশমি তো এমন কথা বলতে পারবে জমিলার ধারণের বাহিরে ছিল। নাতির সামনে এভাবে লজ্জা দিল। তিনি নিজের শরমকে প্রকাশ না করে উল্টো রেশমিকে লজ্জা দিতে বলে, স্বামীকে ছাড়া বুঝি থাকতে পারছো না? বাহ, বেশ তো। থাকতে পারছি না। আপনি বলেন এবার আপনার কোন স্বর্ণের ধন নামিয়ে দিতে হবে ওনাকে?
না, কিছু নামিয়ে দিতে নয়। হ্যাঁ, সূচনার মাথা ব্যথা করছে। বেচারি বিছানা থেকে নড়তে পারছে না। তাই এখন উনি গিয়ে সূচনার মাথা খাবে? জমিলা থতমত হয়ে যায়। এ মেয়ে খুব কথা বলছে। সময় আসুক, হাড়ে হাড়ে সব বুঝিয়ে দেবে। আর মাত্র কয়টা দিন বাঁচা ধন। তোমার কপালের ভাত যদি না উঠাতে পেরেছি, আমিও জমিলা বেগম নয়। না, সৌহার্দ্য নয়, তোমার কথা বলছি। একটু ওর মাথাটা টিপে দিলে বেশ উপকার হতো। সুমিত অসুস্থ হয় না, অসুস্থ না না হয় তাকেই বলতাম। আপনি কি করবেন? আপনি টিপে দেন। রেশমির কথা শুনে সৌহার্দ্য ভেতর থেকে ধমক দিয়ে বলে, রেশমি, বড়দের সাথে এসব কি ধরনের কথা? যাও, দাদি যা বলে করে দিয়ে আসো। আরে আপনি বুঝতেছেন না। আমার বুঝার দরকার নেই। তোমাকে আমি বলেছি যেতে, তারপর মুখের উপর কথা বলছো কেন? রেশমি রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। দাঁত চেপে বুড়িকে বিড় করে বলে, আসেন, আপনার কোন সূচনার গলা টিপে দিতে হবে। জমিলা বেগম ক্ষেপে যান। আজ এই মেয়ের এক ব্যবস্থা না করে দম নিবেন না তিনি। মুখে খই ফুটছে, বেশ কথা বলা তাই না? আজ বের করছি কথা বলা। জমিলা বেগম ফুঁসে উঠে দাঁত মুষ্টিবদ্ধ করলেন, হাত মুষ্টিবদ্ধ করলেন। রেশমি হাঁটতে হাঁটতে পেছনে জমিলার সারা শব্দ না পেয়ে ঘুরে তাকায়। সে বেশ কৌতূহল নিয়ে জমিলার আগাগোড়া স্ক্যান করতে লাগলো। এই মহিলা এত শান্তশিষ্ট কিভাবে হলো? নিশ্চয়ই মনে মনে বুদ্ধি আসছে। দেখেছ, বয়স হয়েছে তবুও কূটনীতি যায়নি। রেশমি রুমে ঢুকতে দেখলো সত্যি সত্যি সূচনা বিছানায় শুয়ে আছে। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে শরীরটা ভালো নেই। সূচনার মাথায় হাত দিতেই সূচনার ওপরে মুখ তুলে তাকালো। সাথে সাথে ছিটকে সরিয়ে দিল রেশমির হাত। সে ভেবেছিল তার অসুখের কথা শুনে নিশ্চয়ই সৌহার্দ্য আসবে, কিন্তু এখনো তো রেশমি এই মেয়ে কেন এসেছে? কি চাই সে? রেশমি হতভম্ব হয়ে সূচনার দিকে তাকালো। মেয়েটা এমন করলো কেন? গায়ে তো বেশ জ্বর মনে হচ্ছে। হাসি মুখে তো তাকিয়েছিল, আবার মুহূর্তে মুখের রং বদলে ফেললো কেন? মেয়েটার কি তার উপস্থিতি পছন্দ হয়নি? তাকে কি সহ্য করতে পারে না? তাছাড়া তার বিশেষ নজরে এসেছে। যতবারই এই মেয়ের সাথে দেখা হয় তখনই কেমন ক্ষোভের নজরে তাকায়। সে কথা বলতে চাইলেই সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে ফেলে। মেয়েটা কি কোনো কারণবশত তাকে পছন্দ করে না? আপনি আপনি এখানে কেন এসেছেন? দাদি বলল, আপনার নাকি মাথা ব্যথা করছে, তাই মাথা টিপে দিতে আসলাম। নানি বলেছেন এই কথা? জি। রেশমির জবাব তার কানে পৌঁছাতেই চেঁচিয়ে জমিলাকে ডাকতে লাগলো সে, নানি, নানি, নানি। জমিলা হতদন্ত হয়ে এগিয়ে আসলেন। অস্থির হয়ে প্রশ্ন করল, হ্যাঁ হ্যাঁ, কি রে, এতবার ডাকছিস কেন? এ মেয়ে কিছু করেছে নাকি? কি করেছে আমাকে বল। তুমি নাকি ওনাকে আমার মাথা টিপে দেওয়ার জন্য নিয়ে এসেছো? হুম। কিন্তু কেন? তোমাকে আমি কি বলেছি এই মেয়েকে নিয়ে আসার জন্য? আরে ওকে না বললে তো কি হবে? মরে যাব। রাগে ফুলে উঠছে সূচনা। এই মেয়েকে দেখলে তার রাগ লাগে। তারপরেও দাদি কি বুঝে? তাকে কি বুঝেন তাকে নিয়ে এসেছে? সে বুঝতে পারছে না। তিনি কি বুঝেন না রেশমিকে দেখলে তার খারাপ লাগে, সাথে কষ্টও লাগে। বারবার মন বলে ওঠে এ জায়গা তো তার প্রাপ্য, রেশমির নয়। মনের অজান্তেই হিংসা করে বসে। জমিলা বেগমের চোখ মুখে বিভ্রান্তির রেশ। এ বোকা মেয়েটা কিচ্ছু বোঝে না। সে তো ওদের আলাদা রাখতে রেশমিকে নিয়ে এসেছে, অথচ তাকে দেখে কি সুন্দর ওকে তাড়িয়ে দিতে চাইছে। তিনি ইশারায় তাকে বারবার বোঝাতে লাগলো। সূচনা অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও বুঝতে সক্ষম হয়েছে। সাথে সাথে চেহারার রং বদলিয়ে সে রেশমিকে বলে, যন্ত্রণাটা বেড়ে গিয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। আপু, একটু মাথা টিপে দেন না। রেশমি অবাক হয়ে যায় সূচনার হঠাৎ করে ফেলা আচরণে। এদিকে সূচনা চিৎকার দিয়ে যাচ্ছে ব্যথায়। তাই সে আর কোনো কিছু না ভেবে মলম নিয়ে কপালে খানিকক্ষণ ঘষিয়ে হাত দিয়ে টিপতে লাগলো। রেশমির স্পর্শ সূচনার গায়ে কাটা দিল, মস্তিষ্কে এক চরম সুখ দিচ্ছে। রেশমির সাথে যদি দ্বন্দ্ব না থাকতো, নিশ্চিত এতক্ষণে তার হাতের জাদুর গুণাগান করে ফেলতো। এত আরাম লাগছে যে মুহূর্তে ব্যথা ভ্যানিশ হয়ে গিয়েছে মনে হচ্ছে। জমিলা বেগম আয়েশ করে বসে পান খাচ্ছেন। আজ কোনো মতে এই মেয়েকে যেতে দেবে না। ঘন্টা খানেকের মধ্যে সূচনার মাথা টিপে দেওয়ার পরেও সূচনা বলছে, না, যে আর লাগবে না। এদিকে রেশমির হাত ব্যথায় কাত হয়ে যাচ্ছিল। সে কয়েকবার জিজ্ঞেস করে নিয়েছিল যে হয়েছে হয়েছে। সে একটা মানুষ, কোনো যন্ত্র নয় যে ঘন্টার পর ঘন্টা
টিপে যাবে। জবাবে সূচনা এদিকে ওদিক দেখিয়ে বলেছে, এখানে দাও, ওখানে দাও। হাত আর চলছিল না বলে রেশমি উঠে বলে, আপু আমার হাত ব্যথা করছে, ঘুমও আসছে, তাই আমি চলে যাচ্ছি। ঠিক তখনই জমিলা বেগমের পায়ের ব্যথা দেখা দেয়। তিনি সোজা হয়ে হাত পা পালঙ্কে ছুটতে ছুটতে ব্যথা ব্যথা বলে আওয়াজ করতে লাগলেন। রেশমি চলেই যাচ্ছিল, কিন্তু বুড়ি তখন ক্রমাগত চেঁচাতে চেঁচাতে বলতে লাগলো, ও সজীব, ও সৌহার্দ্য, তোরা কই রে? দাদি পায়ের ব্যথায় মরে যাচ্ছি রে। রেশমির আর যাওয়া হলো না। তৎক্ষণাৎ ফিরে এসে জমিলার পায়ের পাশে বসলো। পায়ের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, জামেলা বুড়ি, বুড়ো বয়সে ভীমরতি, দাঁড়াও ছোটাচ্ছি তোমার ব্যথা। রেশমি জমিলার পায়ে হাত দিতেই একসাথে উপস্থিত হয় সজীব আর সৌহার্দ্য। দাদির চিল্লানোর আওয়াজ কানে যেতেই ঘুম ভেঙে গিয়েছিল। পিছন পিছন সুমিও এসে উপস্থিত হয়। সুমি আর সৌহার্দ্যের চোখে ঘুম আর ঘুম। দুজনের চোখে কানে কিছুই দেখছে না, তবু প্রশ্নবোধক দৃষ্টিতে দাদির রুমের দিকে উকি দিল সবাই। জমিলা বেগম তখন পায়ের ব্যথায় কাতরাচ্ছেন, কেঁদে কেঁদে পা ব্যথা বলে চিল্লাচ্ছেন। কি হয়েছে দাদি, চিল্লাইতেছো কি জন্যে? ওরে তোরা এসেছিস, আমি মনে হয় আর বাঁচুম না রে। তোরা আমারে মাফ করে দিস, আমি মরলে আমার জন্য মিলাদ পড়াইস। সজীব বিরক্তি নিয়ে বলে, আহা দাদি, এসব কি বলছো? আমি কি আর এমনি এমনি বলছি? দেখে যে আমার পায়ের অবস্থা, ব্যথায় টন টন করছে, মনে হচ্ছে সাপের কামড় দিছে। ও আল্লাহ, তুমি কই, আমারে বাঁচাও। কেউ একটু পাটাও টিপে দেয় না গো, এরা আমাকে মেরে ফেলবে গো। রেশমি মুখের করুণ অবস্থা করে ফেললো। হাত নাড়াতে পা নাড়া পা না পারার মতো করে উঠে বলে, দাদি আর কোথায় ব্যথা করছে? ওখানে তো 2 ঘন্টার মতো দিলাম, অন্য কোথাও কি ব্যথা করছে? জমিলা বেগম টাসকি খেয়ে রেশমির দিকে তাকায়। এ মেয়ে তো একবারও এখন ঠিক মতো হাত দেয়নি, আর বলছে 2 ঘন্টার মতো টিপেছে। ওদিকে সৌহার্দ্য বোকার সরে বলে, উফ দাদি, রেশমি তো পা টিপেই দিচ্ছে। মিথ্যা মিথ্যা, এ মেয়ে একবারও দেয় নাই, ও ভং ধরছে। বিশ্বাস কর, আমি সত্যি কইতাছি। সুম তখন এগুতে এগুতে বলে, দাও দাদি, আমি টিপে দিই। সজীবের মাথা বিগড়ে গেল। সে তখন ধমক দিয়ে বলে ওঠে, এক চড় দেব, যে চোখে কানে কিছু দেখবি না। তোকে কেউ বলেছে টিপে দিতে? আমাদেরকে কি কাজ দেখাতে চাস? আবার বলে, দাও, আমি টিপে দিই। যাও রুমে যাও, আমি এসে যেন ঘুমে দেখি, নাহলে অবস্থা খারাপ করে ফেলবো। বেয়াদব কোথাকার। সুমি দাঁত চেপে কান্না আটকায়। ভাইয়ের দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে রুমের দিকে চলে যায়। আর দাদি, উনি মিথ্যা বলছে না, সত্য, সেটা ওনার দিকে তাকালেই বোঝা যায়। আরে তুই বিশ্বাস কর, আমার বিশ্বাস করা লাগবো না। ভাবি আপনি সরুন তো, আমি টিপে দেব। যান, আপনি যেয়ে ঘুমান। রেশমিও পেয়েছে সুযোগ। সে আচ্ছা ভাই বলে উঠে যায়। ওর দিকে তাকালে যে কেউ বলবে ওর হয়তো বল শক্তি সব শেষ। সৌহার্দ্য হাত মুষ্টিবদ্ধ করে দরজায় দাঁড়িয়ে আছে। বোনের ছলছল দৃষ্টি দেখে সে নিজেকে সামলাতে পারছে না। তারই ইচ্ছা করছে সজীবকে এক্ষুনি মাটিতে পুঁতে ফেলতে। সে গর্জে উঠে বলে, আমার বোনকে এভাবে বলার দুঃসাহস আপনার কোথা থেকে এলো? সজীব নির্বিকারে বলে, সে আমার বউ, আর আমার বউকে মারার কাটার সব কিছুর দুঃসাহস আমার আছে। সৌহার্দ্য ফুঁসে ওঠে। রেশমি অবস্থা বেগতিক দেখে সৌহার্দ্যকে টেনে নিয়ে আসলো। সৌহার্দ্য ভীষণ রেগে আছে। ঘরের নির্জীব বস্তুদ্বয়ের উপর নিজের রাগ মেটানোর পূর্ণ চেষ্টায় আছে। রেশমি ভয় পেয়ে যায়। সে এর আগে সৌহার্দ্যকে এমন রাখতে দেখেনি। সৌহার্দ্যের মেজাজ ঠিকই হচ্ছে না, সব কিছু ধ্বংস। চুলোয় কড়াই বসানো হয়েছে পিঠা বানানোর জন্য। নিভু নিভু আগুন জ্বলতেই তাতে একটুখানি ঘি ঢেলে দিল। চালের গুঁড়ো দিয়ে বানানো নরম নরম পিঠাগুলো খানিক বাদেই কড়াইয়ে দিয়ে দিল। এক পৃষ্ঠতল সামান্য লাল হতেই উল্টিয়ে দেয় অপর পৃষ্ঠ। চুলোর গরমের তাপে আজ সিদ্ধ হয়ে যাচ্ছে রমণী। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘাম মুছে আবারও নাড়াচাড়ায় মন দেয় পুতুলের সাজে সজ্জিত বাসন্তী রঙের কাপড় পরিধানকৃত রমণী। মুখে ক্লান্তির ছাপ না ফুটলেও বিরক্তি স্পষ্ট ফুটে রয়েছে। দাদি শাশুড়ির বোনের বাড়ির লোকজন এসেছে কিছুক্ষণ আগেই, তাদের জন্যই এই নাস্তা পানি বানানো হচ্ছে।
বড় যা কাজটি করতে চেয়েছিল, কিন্তু সে দিল না। পোয়াতি মেয়ে বলে কথা, এই সময়ে সবারই বিশ্রামের প্রয়োজন। তাই সে গুরুদের মতো আদেশ দিয়ে ঘরে পাঠিয়ে দিয়েছে সুমিকে। গত 2 দিন থেকেই সুমিকে কোনো কাজ করতে দিচ্ছে না রেশমি। তার এক কথা, সে যখন সুস্থ হবে তখন যেন কাজ করে। কিন্তু কাজ করতে থাকা অভ্যস্ত অন্য রমণীর মন কি আর কাজ ছাড়া থাকতে চায়? তাই তো বারবার আসে কোনো না কোনো কাজ করতে। লাঠি হাতে নিয়ে মেঝেতে ঠক ঠক বাড়ি দিতে দিতে উপস্থিত হন জমিলা বেগম। পাকঘরের দিকে মুখ তুলে বলেন, কি গো হয়েছে? আর কতক্ষণ লাগবে? সামান্য একটু নাস্তা বানানোর গুণখানাও নাই নাকি? হয়ে গিয়েছে, আল্লাহর রহমতে সব গুণ আছে। সময় তো দিবেন, না হলে কিভাবে বানাবো? দাঁড়ান, চাটা ঢেলে নিই, তারপর নিয়ে যান। চটস চটস কথা কইতে পারো খুব, শুই না থাকতে পারো না কিচ্ছু। কথা কই দাও, নিয়ে যাই। আমার বোন বইসা আছে সে কখন থেকে। এই নেন, নিয়ে উদ্ধার করুন। জমিলা বেগম মুখ বাঁকিয়ে রেশমির হাত থেকে ট্রে নিয়ে নিলেন। এক কদম যেয়ে ঘুরে গেলেন। খানিক সন্দেহ নিয়ে রেশমিকে বলে, কিছু মিশিয়ে টিশিয়ে দাও নাই তো? দিছি, বিষ দিছি, যাতে আপনারা খাইয়া মইরা যান। এত চেতো কেন? দিলেও তো দিতে পারো। কইলাম তো দিছি, দিয়ে দেন, এগুলো আপনার খাওয়া লাগবো না, খাইলে মইরা যাইবেন। দেন বলতাছি, দেন। জমিলা বেগম রেশমির হাত সরিয়ে জোর করে ট্রে নিয়ে চলে গেলেন। বোন এসেছে, জরুরি কথা আছে, তাদের ভালো মতো বোঝাইতে হবে। সূচনা আবার যদি সৌহার্দ্যের বিয়ের কথা জানিয়ে দেয়, তাহলে বড় কাণ্ড বেঁধে যাবে। দূর সম্পর্কের এই এক বোনের সাথেই যোগাযোগ রয়েছে তার। হুট করে বোনের আগমনে বিপাকে পড়ে যান তিনি। ঠেকায় পড়েই রেশমির সাথে কথা বলছেন, না হলে তো চোখ দিয়ে তাকিয়েও দেখে না। সঙ্গে খুব করে বুঝিয়ে বলছেন যে সে যেন তার বোনের সামনে না যায়। রেশমি বিরক্তি প্রকাশ ছাড়া কোনো প্রতিক্রিয়াই করল না। তার এত শখ নেই বুড়ির 14 গোষ্ঠীর সামনে যাওয়ার। বুড়ির বারবার বলার ধরন দেখে মনে হচ্ছিল সে বোধহয় মরেই যাচ্ছে তাদের সামনে যাওয়ার জন্য। কোনোদিন শাড়ি না পরা রেশমি এখন একসাথে রান্না আর শাড়ি দুটোই সামলাচ্ছে। নারীরা বিয়ের আগে যতই অবুঝ থাকে না কেন, বিয়ের পর তার দ্বিগুণ বুঝদার হয়ে যায়, হুট করে জ্ঞানী হয়ে যায়। এক হাতে স্বামী সংসার সব চালাতে সক্ষম হয়ে যায়। একে এক ধরনের মিরাক্কেল বা ম্যাজিক বলা যেতে পারে। কিছুদিন আগেও এখানে ওখানে ওঠানে মাঠে ঘাটে খেলাধুলা করা মেয়েটি আজ রান্নার ময়দানে নিপুণভাবে রান্না করছে। অদ্ভুত, সত্যি খুব অদ্ভুত। জমিলার রুমে আলোচনা চলছে সৌহার্দ্য আর সূচনার বিয়ের। সূচনার ছোট বোনের জন্য বিয়ের প্রস্তাব আসছে বেশ কয়েকটা স্থান থেকে। তাই তারা দ্রুতই বিয়ে করিয়ে নিতে চান, যাতে ছোটটার বিয়ে দিতে পারে। জমিলা পড়েছে বেকায়দায়। সে কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। কথার মাঝেই সূচনার মা বলে ওঠে, আজ বুধবার, সামনে শুক্রবারে না হয় আকত করিয়ে ফেলি। কি বলো বুবু? হ্যাঁ হ্যাঁ, তুই যা বলিস। কিন্তু তোর নাতি কই? তাকে তো দেখছি না। সে কি শরম পাচ্ছে নাকি? ডাকো তো তাকে। সূচনা নীরব হয়ে সবার মাঝে বসে আছে। তার মুখে নেই কোনো হাসি। নীলা, নীলা, তোর সৌহার্দ্য দাদা ভাইকে ডেকে নিয়ে আয়। নীলা সুমির প্রেগনেন্টের কথা শুনে পরের দিনেই চলে এসেছে। কিন্তু এসেই যখন রেশমির ব্যাপার শুনল, সে হতবুদ্ধি হয়ে গিয়েছিল। 2 দিন থেকেই রেগে রয়েছে সে। কারোর সাথে কোনো কথা বলছে না। সবাই কিভাবে পারলো তাকে রেখে সৌহার্দ্যের বিয়ে দিয়ে দিতে? সে কত আশা করেছিল সৌহার্দ্যের বিয়ে খাবে, নাচবে, গাইবে। সবাই কিভাবে পারলো তার সাথে এমন করতে? সে তো জীবনেও এমন করতো না। কেউ তাকে ভালোবাসে না, কেউ না। সবাই অনেক বুঝিয়েছে যে অ্যাক্সিডেন্টলি বিয়ে হয়েছে। সে মানে না। তার জবাব, বিয়ে তো হয়েছে, তাই না? নীলা বিরক্তি নিয়ে এদিক ওদিক ঘুরে সৌহার্দ্যকে খুঁজে বের করলো পুকুর পাড়ে। উদাস হয়ে বসে আছে সৌহার্দ্য। দৃষ্টি পুকুরের পানিতে নিবদ্ধ, চোখে নোনা জল বলা বাহুল্য। মন খারাপের সময় সৌহার্দ্য সবসময় এখানে বসে থাকতো। ছোট থেকেই সে এ অভ্যাসের দাস। চাচা চাচি, দাদি চাচি বা চাচা
যেই বকুক, সে এখানে এসে বসে বসে নীরবে কাঁদত। নিশ্চয়ই প্রশ্ন জেগেছে, আজ সৌহার্দের মন কেন খারাপ, তাই না? মন খারাপের কারণটা খুব বড়। সেটা হলো পরশুদিন তাকে বাংলাদেশ নামক মাতৃভূমি ত্যাগ করে বিদেশে পাড়ি জমাতে হবে। এজন্যই মনটা ভীষণ খারাপ। সে চাইলেও কিছু করতে পারবে না। এটাই যে তার নিয়তি। কিছু লোকদের কাছে বিদেশ যাওয়া মানেই বিলাসিতা। বস্তুত বিষয়টা একদমই তেমন নয়। বিদেশে থাকা কোনো সহজ ব্যাপার না। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব, মা বাবা, বউ, পরিচিত জায়গা ছেড়ে দিয়ে সম্পূর্ণ অচেনা স্থানে গিয়ে থাকতে হয়। সৌহার্দ্য আগে ভাবতো মানুষ কিভাবে অন্য দেশে থাকে, যার এক বিন্দু জিনিসও তাদের চেনা বা পরিচিত নয়। কেউ মেরে গুম করে ফেললেও তো জানার উপায় নেই। নিয়তি দেখো, আজ তাদের অবস্থানে সৌহার্দ্য দাঁড়ানো। দা ভাই, তোমাকে দাদি ডাকে। নীলার উপস্থিতিতে সম্মতি ফিরে সৌহার্দ্যের। পলকে চোখ মুছে স্বাভাবিক হয়ে গেল। পাল্টা প্রশ্ন করলো, কেন? দাদির কে এসেছেন, তারা আপনাকে দেখতে চায়। সৌহার্দ্য খানিকক্ষণ থম মেরে বসে তারপর উঠে গেল। স্বাভাবিক ভঙ্গিমায় সে উপস্থিত হয় জমিলার রুমে। জমিলা বেগম হাত কচলাচ্ছেন। কোনো ঝামেলা না হলেই তিনি বাঁচেন। বড় আশা দিয়ে রেখেছেন বোনকে। কথাবার্তাও পাকা করে ফেলেছিলেন। কিন্তু রেশমিকে নিয়ে এই সব ঝামেলা। আর কয়টা দিন হলেই রেশমি নামক উটকো ঝামেলাকে সরিয়ে ফেলতেন তিনি। এখন কিভাবে সামলাবেন ভেবে কুল পাচ্ছেন না তিনি। সৌহার্দ্যের উপস্থিতিতে খুশিতে গদগদ হয়ে সূচনার পরিবার। সূচনার ভাবি আর দাদি সৌহার্দ্যকে নিয়ে টিটকারি করতে লাগলো। যার আগাগোড়া কিছুই সৌহার্দ্যের মাথায় ঢুকছিল না। সে গোল গোল চোখে তাকিয়ে রয়েছে। আপনি এসব কি বলছেন দাদি? আমি তো কিছুই বুঝতেছি না। আহা, কচি খোকা কিচ্ছু বোঝে না। আজ বিয়ে দিলে কাল বাচ্চা হবে, এখন বোঝে না। মানে, এত ঢং করতে হবে না। এতদিন ননদিনীকে পেয়ে যে আপনার মন বদলে গিয়েছে তা কানে এসেছে। তাই আপনার সব রং ঢং ছোটাতে আমার ননদিনীকে এবার একেবারে দিয়ে যাব। সূচনার ভাবির কথা মাথার উপর দিয়ে চলে গেল। কি বলছেন উনি? একবারে দিয়ে যাবে মানে? সে মনে মনে চোখ কষতেই তার হিসাব মিলে গেল। সৌহার্দ্য বিস্ফোরিত চোখে জমিলার দিকে তাকালো। তিনি তখনও নিজের হাত কচলাচ্ছিলেন। মুহূর্তেই সে রেগে গেল। তবুও কোনো রকম রাগ সংযুক্ত করে স্বাভাবিকভাবে জবাব দিল, আমি বিবাহিত। বউ থাকা সত্ত্বেও কিভাবে আরেকটা বিয়ে করব? সৌহার্দ্য সামান্য কথা সেকেন্ডেই মজলিসে বিস্ফোরণ ঘটালো। জমিলা বেগম চোখ বন্ধ করে ফেললেন। যা ভেবেছিলেন তাই হয়ে গেল। এ ছেলেকে ইশারায় এতবার বললাম না বলতে, তবুও বলে দিল। তার জায়গায় সিয়াম হলে জমিলার কথার এক চুলও নড়ত না। যেভাবে বলেছে ওভাবেই করত। নাতির উপর ভীষণ ক্ষেপে গেলেন তিনি। সূচনার দাদি জমিলাকে চেপে ধরতেই তিনি সব কথা বলে দেন, তবে সেটা নিজের মতো। তার বলার কথার সাথে বাস্তবিক ঘটনার আকাশ পাতাল ব্যবধান। সব শুনে বেশ কিছুক্ষণ নীরবতা পালন করা হলো। সৌহার্দ্যের বিয়েটা ইলেকট্রিক শকের মতো ছিল তাদের জন্য। বেশ খানিক সময় ভেবে চিনতে নির্মলা অর্থাৎ সূচনার দাদি মুখ খুললেন। মেয়েটাকে ছেড়ে দাও, তাহলে আমাদের কোনো সমস্যা নেই। নির্মলার কথা সৌহার্দ্যের কানে গোচর হতেই শরীরে জলা ধরে উঠল। কি বলল? ছেড়ে দাও? হোয়াট দ্য হেল? ছেড়ে দাও? এটা কি ধরনের কথা? বিয়ে করেছি কি বউ ছেড়ে দিতে? তার ইচ্ছা হলো কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে, এবং সে তার ইচ্ছাকে সম্পূর্ণ প্রাধান্যও দিল। বেশ চড়া গলায় হাঁকি দিয়ে বলে উঠল, বউ কি খেলনা জিনিস যে যখন ইচ্ছা খেলবো, যখন ইচ্ছা হবে না ফেলে দিব? যদি আপনাদের কাছে এমন মনে হয় তাহলে আমি দুঃখিত। আমি একদম আপনাদের মতো নই, আর না হতেও চাই। আমি স্বামী। যেখানে আমার সমস্যা নেই সেখানে আপনারা আপনাদের সমস্যা দেখাচ্ছেন। এটা কতটুকু যৌক্তিক? বাহিরের নোংরা মেয়েটার জন্য আমাদেরকে এসব কি উল্টাপাল্টা বলছো সৌহার্দ্য? ভাষা সংযত করে কথা বলুন। আমি খুব ভালোভাবেই কথা বলছি। যাকে আপনি বাহিরের নোংরা মেয়ে বলছেন সে আমার বউ।
আর আমার বউকে বিনা কারণে বাজে কথা বলার কোনো অধিকার আপনার নেই। আমার বউকে ছাড়বো কি ছাড়বো না সেটা আমার ব্যাপার। অপরিচিত মানুষ নাক না গলালে ভালো হবে। জমিলা, শুনেছিস তুই তোর নাতি কিভাবে কথা বলছে আমার সাথে? তুই কি চুপ করেই থাকবি? তার সাহস দেখ, সে কি বলছে আমাদের। এই মেয়ে তাবিজ করেছে তোর নাতিকে রে। তোর সংসার শেষ রে। আজ আমার সাথে এভাবে বলছে, মিলিয়ে নিস কাল তোর সাথেও এভাবে কথা বলবে। জমিলা বেগম কিছু বলার আগেই সৌহার্দ্য হন হন করে বেরিয়ে গেল। মেজাজটাই খারাপ করে দিল। এমনিতেই সে টেনশনে আছে, আর তার উপর সবাই পড়ে আছে তার বিচ্ছেদ নিয়ে। সে কি একবারও বলেছে সে এই বিয়েতে খুশি নয়, বউকে ছেড়ে দিতে চায়? তাহলে সবাই তার বিবাহ বিচ্ছেদের পিছনে পড়েছে কেন? সে কত আলাদা করে শান্তভাবে তার দাদিকে বুঝিয়েছে যে সে এই বিয়েতে খুশি, সে বউকে ছাড়তে পারবে না, তার দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তারপরও তিনি এমন একটা সিদ্ধান্ত কিভাবে নিল? হাও। জমিলা বেগম তার পেছন আসতেই সে দাঁড়িয়ে বলে, দাদি, আর একবার যদি তুমি আমাকে রেশমিকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বিয়ে করতে বলেছ বা জোর করেছ, তাহলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন ফিরে আসব না। এই তোমার মাথা ছুঁয়ে বললাম। জমিলা স্তব্ধ হয়ে গেল। সৌহার্দ্য তার মাথা ছুঁয়ে কসম করেছে যে সে আর এ বাড়িতে থাকবে না। তাই ওই ছোট লোক মেয়েটার জন্য যে নাতি তার সব আবদার ইচ্ছা আদেশ সব কিছু নির্দ্বিধায় পালন করত, সে আজ তাকেই কসম দিয়েছে। তার বোন ঠিকই বলেছে, ওই জাদুকরি মেয়ে তাবিজ করেছে। তিনি কিছু বলবার আগেই সৌহার্দ্য তার সীমানার বাহিরে চলে গিয়েছে। অগত্যা ব্যর্থ হৃদয় নিয়ে বোনের পরিবারের কাছে ক্ষমা চাইতে চলে গেলেন। কিন্তু বিষয়টা সোজা ছিল না। তার বোন চিরদিনের জন্য ইতি টেনে গিয়েছে। এক দফা রেষারেষি আর ঝগড়া বিবাদও সাথে করেছিলেন। সুজনারা চলে যেতেই ধপ করে বিছানায় বসে পড়ল জমিলা। তার মাথায় এত পরিমাণ রাগ চওড়া দিল যে সে কন্ট্রোল করতে পারছিল না। মাথা নিচু করে ফোঁফাতে লাগলেন। প্লেট বাটিগুলো নেওয়ার জন্য রুমে এসে জমিলার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায় রেশমি। কৌতূহল নিয়ে জমিলার কাছে গেল। তার মুখোমুখি হয়ে প্রশ্ন করে বসল, দাদি, কি হয়েছে? রেশমির মুখটা চোখের সামনে দেখতে পেয়েই জ্বলে উঠল জমিলা। দুর্বল হাত দিয়ে ঠাস করে চর বসিয়ে দিলেন রেশমির গালে। হঠাৎ দুর্বল হয়েও চরটা বলিষ্ঠ ছিল, বেশ লাগলো তার গালে। বাজখাই গলায় চেঁচিয়ে বলে উঠল, অভাগী মুখ পড়ি, আমার সংসার শেষ করে দিলি। বাপের সংসার শেষ করে এখন জামাইয়ের সংসার শেষ করতে লেগেছিস। কি মনে করস আমি কিছু জানি না? বাপকে খেয়ে মামার ঘাড়ে চাপতেই তো মামার দুর্দশা করে দিয়েছিস। এখন আমার সংসারে এসে তা ধ্বংস করতে নেমেছিস। আজ আমার নাতিকে বিপক্ষে কথা বলিয়েছিস, কাল তাকে আলাদাও করে ফেলবি। সেসব কি আমার জানা নেই? তোদের কারণে সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে যায়। খানিক দম নিয়ে সম্পূর্ণ কথাগুলো বলেন জমিলা। এই বয়সে তার কত তেজ। রেশমি জমিলার পাশ থেকে প্লেটটা হাতে নিয়ে বলে, কথা দিলাম দাদি, আমার কারণে আপনার সংসারে বিচ্ছেদ আমি কোনোদিন হতে দিব না। খুবই শান্ত স্বরে কথাটা বলে উঠে যায় রেশমি। একটা জায়গাও দুর্বল সে। বাবা নামক কোনো কথা আসলেই তার মুখ স্তব্ধ হয়ে যায়। এত চঞ্চল স্বভাবটাও হারিয়ে যায়। সবাই বলে সে নাকি তার বাবাকে খেয়ে ফেলেছে। আচ্ছা, এটা কি আসলে সত্যি? দাদির কথাতেও সে ভুল দেখছে না। তার মামার বাড়িতে যাবে যবে থেকে উঠেছিল তবে থেকেই তাদের অবস্থার অবনতি দেখা দিয়েছিল। সে কি তাহলে আসলেই অপয়া? ঘরের কাজ নিপটিয়ে বেশ রাতের দিকেই রুমে যায় রেশমি। বিছানা থেকে বালিশটা নিয়ে নিচে ঘুমানোর ব্যবস্থা করলো। আজ তার মন খারাপ। নিচে শুয়ে উপরের দিকে তাকিয়ে নিদ্রা যাপন করার প্ল্যান করেছে সে। মন খারাপ থাকলে তার ঘুম আসে না, তখন ঠিক এইভাবে শুলেই ঘুম চলে আসে। সৌহার্দ্য চুপচাপ রেশমির কাণ্ড দেখছিল। এতক্ষণের জমিয়ে থাকা রাগটা মাথা চারা দিয়ে উঠল। তুমি নিচে শুয়েছ কেন? ইচ্ছা হয়েছে। নাটক দেখাচ্ছ নাটক? রেশমি জবাব না দিয়ে উল্টো ঘুরে শুয়ে রইল। উপরে উঠে আসো।
কয়েক মিনিটেও রেশমি হেলদোল দেখালো না। ব্যাস হয়ে গেল। সৌহার্দ্য উল্কার মতো ছুটে এসে রেশমিকে চেপে ধরল। কি সমস্যা? ছাড়ুন, ব্যথা লাগছে। লাগুক, আরও বেশি লাগুক। রেশমি ধস্তাধস্তি করে পেরে না উঠে ছেড়ে দিল। সৌহার্দ্য আরও চেপে ধরল, যেন নিংড়িয়ে ফেলবে সে। অনেকক্ষণ পর রেশমি অন্যদিকে মুখ ঘুরিয়ে রেখে বলল, কাল যে আপনি চলে যাবেন আমাকে বলেছেন। ওহ, তাহলে ম্যাডামের এই জন্য এমন করছে? সে তো ভেবেছিল সূচনার বিষয়গুলো নিয়ে রাগ করেছে। সৌহার্দ্য রাগ উবে গেল, হাতের চাপ হালকা করে দিল। বেশ খানিকক্ষণ সময় পর সৌহার্দ্য রেশমির গালে গাল ঘষে জবাব দেয়, বললে কি হতো শুনি? রেশমির কথার সাউন্ড সিস্টেম অফ হয়ে গেল। বারবার কিছু বলতে চেয়েও বলতে পারছিল না। চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। সৌহার্দ্য আবারও আগের মতো করে বলল, কি হলো বলছো না কেন? রেশমি কাঁপা কাঁপা গলায় বলল, সরুন। কেন? সারাদিন তো আমার কাছে আসতে চাও, দাদির সাথে চাচির সাথে ঝগড়া করো, এখন সরে বলছো বলছো কেন? রেশমি মাটিতে বিছানা চাদর খামছে ধরল। সৌহার্দ্যকে ঠেলেও সরাতে পারল না। সৌহার্দ্য গালে ঠোঁট ছুঁয়ে বলে, কি হলো বলছো না কেন? আপনি কথা কাটাতে এসব করছেন, কোনো লাভ নেই। আমি রেগে আছি, তাই আপনার সাথে কথা নেই। সৌহার্দ্য কিছু বলল না। হঠাৎ মনের ভেতরে উকি দেওয়া প্রশ্নটা করে বসল, এই তোমার বয়স কত? রেশমি ছোট্ট করে জবাব দিল, 15। এক ঝটকায় রেশমিকে ছেড়ে উঠে বসল সৌহার্দ্য। এত ছোট তার বউ? বিস্ময়ে ভাবটা কাটাতেই পারছে না সে। রেশমির বয়স কম সে ভেবেছিল, কিন্তু কিন্তু এত ছোট সে ভাবেইনি। অন্তত তার থেকে এত ছোট এটা তো কখনোই ভাবেনি।